বিচলিত হয়েছে। চেয়ারম্যান নির্বাচিত হয়েছে এবং সেই নেতা আমাদের নেতা আলী নওয়াজ মোহাম্মদ কোয়েম রাজবাড়ী 1 আসনের এমপি হয়েছিলেন 2001 সালে। তারপর থেকে রাজবাড়ী রাজনীতিতে আপনারা জানেন যে আলী নওয়াজ মোহাম্মদ কোয়েমের জনপ্রিয়তা কতটুকু এবং তিনি কতটা রাজনৈতিকভাবে দুর্দর্শী। এ ব্যাপারে আপনাদের আমাদের বাড়িয়ে বলার কিছু নেই। এটা আপনারা খুবই ভালো জানেন, যারা প্রেস মিডিয়ায় কাজ করেন অবশ্যই জানেন যে আলী নওয়াজ মোহাম্মদ কোয়েম রাজবাড়ীতে কেমন ব্যক্তিত্ব। আজকে বিএনপি ক্ষমতায় থেকে যাবার পর একটা দুর্যোগময় মুহূর্ত গেছে, আমাদের 1-11 গেছে। সেই সময় অনেকেই অনেক রকম ভাবে গা ঢাকা দিয়ে গেছে। অনেকে আলী নওয়াজ মোহাম্মদ কোয়েমের বিরুদ্ধে মামলা করে তাকে জেলও কাটিয়েছে। তারাও নাকি বিএনপি করেন, বলেন যে আমরা বিএনপি করি। অথচ 1-11 এর মধ্যে আমরা কাউকে খুঁজে পাই নাই। আমরা এই যে যারা এখানে আছি, আমি কারোর নাম বলবো না, আপনারা দেখতে পেয়েছেন যে আমরা এখানে বিএনপি হাল ধরেছিলাম। 1-11 এর পরে বিভিন্ন সময়ে এই রাজবাড়িতে প্রোগ্রাম করেছি আমি। 11 সাল থেকে 16 সাল পর্যন্ত রাজবাড়ী জেলা বিএনপির দপ্তর সম্পাদক থাকাকালীন অবস্থায় এই রাজবাড়িতে আলী নওয়াজ মোহাম্মদ কোয়েমের নেতৃত্বে রাজবাড়ী রেলওয়ে ময়দানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এসেছে এবং বিশাল একটা প্রোগ্রাম করেছে। এটা তো আলী নওয়াজ মোহাম্মদ কোয়েম করেছে, অন্য কেউ করে না। ওই সময় কিন্তু আজকে যারা বড় বড় কথা বলে, আমি একটি ইঙ্গিতের উপর বলি, যারা কোয়েম সাহেবের বিপক্ষে কথা বলেন এবং বিকৃত ভাষায় কথা বলেন, আপনারা সাংবাদিকরা বলেন ওই সময় তারা কোথায় ছিলেন না রাজবাড়িতে। আলী নওয়াজ মোহাম্মদ কোয়েম সাহেবের নেতৃত্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রোগ্রাম হয়েছে। 2014 সালের নির্বাচনের পূর্বে যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনেও আওয়ামী লীগ সরকারের এই বিনা ভোটের নির্বাচনের বিরুদ্ধে আলী নওয়াজ মোহাম্মদ কোয়েমের নেতৃত্বে আমরা যারা, অনেকে বলে নতুন পুরান বিএনপি, আমরা কি নতুন বিএনপি? আমরা 1985 সাল থেকে রাজবাড়ী জেলা প্রতিষ্ঠিত হওয়ার পর আমি মজিদ বিশ্বাস জেলা ছাত্র দল হয়, সেই সময় থেকে ছাত্র দলের মেম্বার 13 জন নিয়ে কমিটি করেছি। আকমল হোসেন, আতাউর রহমান আতাভাই যুব দলের সভাপতি 1985 সালের আগে। এই যে আমরা যারা আছি, জিপি শাহিদ, কেশবুর শাহিদ, রহিসুদ্দিন জিওক ছাত্র দলের সভাপতি, এরা কি নতুন বিএনপি, ওয়ার্কার্স বিএনপি? ওনারা কিছু কিছু কথা ইঙ্গিত করেন। হ্যাঁ, আমাদের 2000 সালে আলী নওয়াজ মোহাম্মদ কোয়েম যখন বিএনপিতে যোগ দেন, তখন আমাদের বিএনপিতে নেতৃত্ব শূন্য ছিল। এটা বাস্তব কথা। রাজবাড়িতে বিএনপির মনোনয়ন নিয়ে এমপি হওয়ার মতো কোন লোক ছিল না, এটা আপনারা জানেন। 1991 সালে, 1992 সালে তার যথেষ্ট প্রমাণ রয়েছে। আমাদের এখানে একজন বিএনপি ক্যান্ডিডেট ছিলেন যারা আওয়ামী বিএনপি করেছেন, তাদের দিয়ে দল নিরাপদ নয় বিধায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া আলী নওয়াজ মোহাম্মদ কোয়েম সাহেবের মতো নেতাকে এই দলে যোগদান করিয়ে তাকে এমপি বানিয়েছিলেন এবং তারপর থেকে ধারাবাহিকভাবে তিনি বিএনপির রাজনীতির সাথে ওতপ্রোত ভাবে জড়িত এবং তিনি বিএনপির জন্য যত ত্যাগ তিতিক্ষা তিনি করেছেন। রাজবাড়িতে আজকে যারা বড় বড় কথা বলেন, একসময় আলী নওয়াজ মোহাম্মদ কোয়েমের বাসায় না আসলে যাদের পেটে ভাত যেত না, আমি নাম উল্লেখ করতে চাই না, অনেকেই আছেন রাজবাড়ী বাজার যে ঘুরে রাত্রের খাবারটা খেয়ে যেতে চাইতেন, অনেকে আছেন। 2019 সালে একটা আহ্বায়ক কমিটি হয়েছে। আহ্বায়ক কমিটির আমাদের সাংবিধানিক মেয়াদ 3 থেকে 6 মাস, ঠিক বলছি কিনা? এর মধ্যে কাউন্সিল করে পূর্ণাঙ্গ কমিটিকে প্রতিষ্ঠিত করতে হবে। আজকে 5 বছর চলে, তারা বক্তৃতা বলে, অনেকে বলে যে আমরা খাঁটি বিএনপি। খাঁটি বিএনপি মানে কি? তারা একটা কমিটি করতে পারে নাই 5 বছরে, একটা কমিটি না। আর বলে যে আমরা 47টা মিটিং করেছি, তারা বলেছে কিন্তু 47টা মিটিং। আপনারা একটা কথা বলি আপনাদের জ্ঞাতার্থে, আপনারা ভালো করে এইটা নোট করবেন। জেলা বিএনপির একটি কমিটি হয় 2019 সালে নভেম্বরে, 25 নভেম্বর সেই কমিটিতে 47 সদস্য বিশিষ্ট কমিটি করা হয়। সেই কমিটিতে 2 জন সদস্য মৃত্যুবরণ করেছেন, মোহাম্মদ রকুনুদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট এম এ খালেক সাহেব। মারা যাওয়ার পর থাকলো 45। সেই 45 সদস্যের মধ্যে 29-30 জন সদস্য আলী নওয়াজ মোহাম্মদ কোয়েম সাহেবের সাধারণ এবং ওনারা 47টা মিটিং এর কথা বলে একটা মিটিংও করে না। একটা মিটিং হয়েছে শামা ওবায়দের সামনে, প্রথম মিটিংটা, সেখানে আমরা সবাই ছিলাম। আলী নওয়াজ মোহাম্মদ কোয়েম সাহেব ছিলেন, আমরা সবাই ছিলাম। আর যে মিটিংগুলোর কথা ওনারা বলেন, এগুলো ঘরে বসে রেজুলেশন করে ওনারা গোপনে মিটিং করেছেন। এটা জেলা বিএনপির মিটিং হতে পারে না। জেলা বিএনপির মিটিং হলে
জেলা বিএনপির সকল মেম্বার অবগত থাকবে। আমরা মেম্বার, আমরা দাওয়াত পাবো, যুগ্ম আহ্বায়কের কাছে কয়েকজন দাওয়াত পাবে, কেউ দাওয়াত পায় নাই। কোনো মিটিং এ আমাদেরকে আমন্ত্রণ করা হয় নাই। তারা কি মিটিং করেছে? বরং আমরা তাদেরকে জেলা বিএনপির একটা মিটিং সবাইকে নিয়ে করার জন্য তাদেরকে 29 জন সদস্য, মনে রাখবেন, এটা লিখে রাখবেন, জেলা বিএনপির 29 জন সদস্য রেজুলেশন করে তাদের কাছে আমরা চিঠি দিয়েছি যে আপনারা উকিল নোটিশ করা হয়েছে 3 বার, 1, 2, 3 বার তারা মিটিং ডাকেন নাই, জেলা বিএনপির কোনো মিটিং ডাকেন নাই। তারপর অ্যাক্টিং চেয়ারম্যানকে আমরা সেটা জানিয়েছি। এখানে শ্যামা ওবায়েদ, যিনি রাজবাড়ী ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, তাকেও আমরা জানিয়েছি। তিনি বলেছেন আমি দেখব। উনি কি দেখছেন? উনি দেখছেন, উনি রাজনীতি করেন, ওনার মতো উনি রাজনীতি করছেন। আমরা তাকে আবারও বলি, এই সাংবাদিক সম্মেলন থেকে আবারও বলি আমাদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদককে যে আপনি বিষয়টা ভালো করে দেখেন। রাজবাড়ীতে বিএনপি শক্তিশালী আলী নিয়াজ মোহাম্মদ কোহেন সাহেবের হাতে, বিএনপি অনেকের হাতে নিরাপদ নয়। যারা এই যে বিএনপি করেন, বিভিন্ন কথা বলেন, এদের অরিজিনালি বিএনপির মধ্যে আমরা কোনো কার্যক্রমে দেখি না। আজকে বিভিন্ন আন্দোলন সংগ্রাম হয়েছে, আলী নিয়াজ মোহাম্মদ কোহেনের নেতৃত্বে হয়েছে। আজকে এগুলো আপনারা নোট করেন। আমরা তাদের সাথে, ওনারা বলেন যে আলী নিয়াজ মোহাম্মদ কোহেন আমাদের সাথে করে না কেন, এই কথাটাও আপনারা নোট করবেন। আমরা তাদেরকে বহুবার বলেছি যে আসো ঐক্যবদ্ধ হয়ে একসাথে মিটিং করি। আমরা পার্টি অফিসে যেতে গিয়েছি, বিভিন্ন রকম উচ্ছৃঙ্খল সন্ত্রাসী মাস্তানি দিয়ে বিভিন্ন সময় বাধা দেওয়ার চেষ্টা করেছে। তারপরে আমাদের আফসার আলী সর্দার প্রেস সালমা হোটেলের সামনে তাকে মারধর করা হয়েছে, আমাকে পার্টি অফিসে। পরবর্তীতে তো আমরা ঢুকেছি। আমরা ঢুকলে কি হয় আপনারা জানেন। এই কারণে আমাদের নেতা আলী নিয়াজ মোহাম্মদ কোহেন সাহেব বলেছেন যে আমরা যদি পার্টি অফিসে ঢুকি, একটা গন্ডগোল হবে, মারামারি হবে, একটা মার্ডার হবে, তার দায় দায়িত্ব কে নেবে? আমরা তাদেরকে এই কারণে ছাড় দেই। আলী নিয়াজ মোহাম্মদ কোহেন সাহেবের সাথে যারা আমরা বিএনপি করি, তারা কোনো অংশে দুর্বল নয়, বরং রাজবাড়ী জেলার 95% লোক কর্মী আলী নিয়াজ মোহাম্মদ কোহেন সাহেবের সাথে আছে এবং থাকবে। এটা আপনারাও ভালো করে জানেন। একটা নিরপেক্ষ প্রোগ্রাম, একটা কর্মসূচি হলে আপনারা দেখতে পারেন যে আলী নিয়াজ মোহাম্মদ কোহেন সাহেবের জনপ্রিয়তা কতটুকু। এই জন্য আমরা বলি, যারা সাংবাদিক সম্মেলন করে আলী নিয়াজ মোহাম্মদ কোহেন সাহেবের বিপক্ষে আবল তাবল কথা বলেছেন, এইগুলো সম্পর্কে আমরা আপনাদের কাছে প্রতিবাদ জানাই। আমরা তারেক রহমানের কাছে আবেদন জানাচ্ছি, আমরা এই মিটিং থেকে, এই সাংবাদিক সম্মেলন থেকে তিনি এরা সুরাহা করবেন। আমাদের নেতা, জনগণের নেতা, তারুণ্যের অহংকার, আগামীর দেশ নায়ক তারেক রহমান এসব ব্যাপারে অবশ্যই একটা পদক্ষেপ দিবেন বলে আমরা আশা করি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হয়েছেন, আমরা আশা করি তিনিও রাজনীতিতে আসবেন, এগুলোর একটা সমাধান করবেন। এই জন্য আপনাদের বলি, অনেকে আছেন যারা আলী নিয়াজ মোহাম্মদ কোহেন সাহেবের সম্পর্কে বলে ওয়ার্কার্স পার্টি বিএনপি। আপনি দেখেন এখানে যারা আমরা আছি, ওয়ার্কার্স পার্টি থেকে কোহেন সাহেব তো আসছিল, কোহেন সাহেবের সাথে তো ওয়ার্কার্স পার্টি থেকে আসে নাই, উনি তো এসেছেন 2000 সালে। আজকে কত বছর? 24 বছর। 24 বছরে কি তিনি বিএনপি হন নাই? এখনো যারা এইসব কথা বলে, তারা দলের মতো উপদলীয় চক্রান্ত সৃষ্টি করার জন্য। আমরা ঐক্যবদ্ধভাবে যে কথাটা বলতে গেছিলাম, কোহেন সাহেব বারবার বলে এক হয়ে রাজনীতি করি। তারা জানে যে কোহেন সাহেবের সাথে এক হয়ে যদি আমরা রাজনীতি করতে চাই, আমাদের কোনো অস্তিত্বই থাকবে না। তার প্রমাণ আপনারা দেখেছেন, গত বছর 2023 সালে রোড মার্চ হয়েছে না, ফরিদপুর বিভাগীয় রোড মার্চ। আমরা ঐক্যবদ্ধ হওয়ার জন্য ফরিদপুরে এইখানে যে দায়িত্বশীল ব্যক্তি ছিলেন জয়নুল আবেদিন ফারুক, তার নেতৃত্বে আমরা ফরিদপুরে গেছি। কোহেন সাহেবকে জয়নুল আবেদিন ফারুক জিজ্ঞাসা করেছেন যে আপনারা কি করতে চান? কোহেন ভাই এবং আমরা বলেছি আমরা ঐক্যবদ্ধভাবে বিএনপি করতে চাই, আমাদের কোনো রেশারেশি নাই। পদ কেন্দ্র থেকে যাকে খুশি দেখ, ওনারা সভাপতি আছে, ওনাদের নেতৃত্বেই আমরা বিএনপি করব। কিন্তু ওনারা কি বলেছেন? ওনারা বলেন, আপনাদের বলেন, ওনারা আমাদের কেন আসেন না কেন? সম্পূর্ণ মিথ্যা বানোয়ার কথা বলেন। ওনারা সবসময় সততা করে রাজনীতি করার চেষ্টা করেন। ওনারা মূল ধারার সাথে থাকতে চান না, ওনারা ভয় পান, এটা বাস্তবতা। জয়নুল আবেদিন ফারুকের সাথে আমরা বলেছি আমরা একসাথে রাজনীতি করব, তারা ওখানে উচ্ছৃঙ্খল কার্যকলাপ করে বের হয়ে এসেছেন, বলেছেন আমরা কোহেন সাহেবের সাথে করবো না। তারা গলন্দ মনে করেছে, এ নিয়ে অনেক কাল বাহানা করেছে। আমরা বসন্তপুরে করেছি, আপনারা দেখেছেন যে আমাদের প্রোগ্রামে কি অবস্থা, তাদের প্রোগ্রাম হাজার হাজার লোক বৃষ্টির মধ্যে কোহেন সাহেবের নেতৃত্বে বসন্তপুরের মাঠে, স্কুল মাঠে, ফুটবলের মাঠে
জনগণের ঢল নেমেছিল, এটা আমাদের বলার কিছু নেই। আপনারা সাংবাদিক ভাইয়েরা আপনারা দেখেছেন অবশ্যই। এই জন্য বলি, রাজবাড়িতে খোয়েম সাহেবকে নিয়ে সমালোচনা করে সঠিকভাবে আসেন। আমরা এখনো তাদেরকে বলি আসেন একসাথে রাজনীতি করি, একসাথে রাজনীতি করি, একই তো বিএনপি করি। কে কোথা থেকে এসেছেন আমরা জানি না। আমি আবারও বলি, আমি যখন রাজনীতি করেছি কোথায় আসলাম সাহেব ছিলেন, কোথায় হারুন সাহেব ছিলেন? জোর গলায় বলি, 1985 সাল থেকে রাজবাড়িতে জিয়া ছাত্র দলের ব্যাপার 13 জনের একজন। আমরা তো আসলাম সাহেব হারুন সাহেবকে দেখি নাই, কাউকে দেখি নাই। এটাই বাস্তব, আপনারাও দেখেন নাই। 2000 সালের পরে আমরা দেখছি খোয়েম সাহেবের হাত ধরে আসলাম সাহেব ঘুরছে, যে বলেছে যে খোয়েম সাহেবের সাথে আসলাম সাহেব ঘুরে, আমরা ঘুরে নাই। খোয়েম সাহেবের পিছনে পিছনে ঘুরেছেন, এটা অতি বাস্তব কথা। জনগণের কাছে জিজ্ঞেস করেন, ল্যাংটা একটা ছেলের কাছে জিজ্ঞেস করেন, এটা বাস্তব কথা। এই কথার মধ্যে কোনো মিথ্যা নাই। তারপর থেকে আসলাম সাহেবকে পাওয়া যায় না, হারুন সাহেবকে পাওয়া। এখন কিছু টাকা পয়সা দিয়ে বিভিন্ন জায়গাতে যোগ করে কিছু লোক ভাড়া করে এনে রাজবাড়ি কয়টা লোক আছে, বিভিন্ন জায়গাতে প্রোগ্রাম দিয়ে ভাড়া করে এনে প্রোগ্রাম করে দেখানো হয়। এগুলো চলবে না। এগুলো আপনাদের মাধ্যমে বলি, আমরা তারেক রহমানকে বলেছি, বলবো তারেক রহমানকে আবারও আমরা এখান থেকে অনুরোধ করছি, দেশরতী বেগম খালেদা জিয়া, রিজভী আহমেদ সহ রাজবাড়ী ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সদস্য শ্যামা ওয়াহিদকে আমরা অনুরোধ করব, তিনি আমাদের নেত্রী, তাদেরকে আমরা মানি, তাদের মাধ্যমে যাতে আমাদের এই সমস্যার সমাধান হবে আশা করি। ইনশাআল্লাহ আগামী দিনে এই সমস্যা থাকবে না। এই জন্য আপনারা এগুলো লিখবেন, এগুলো সঠিক তথ্য তুলে ধরবেন। আমরা এখানে যারা আছি, আমরা পুরান বিএনপি, আমরা সবাই যে বলছি, জিওক ছাত্র দলের সভাপতি, শাহিদ ছাত্র দলের ভাইস প্রেসিডেন্ট, ছাত্র নেতা, আমি ছাত্র দলের সাবেক সভাপতি, আকমল হোসেন থানার সভাপতি, আতাউর রহমান আতা যুব দলের সভাপতি, সাবেক সেক্রেটারি, আইবুর রহমান কৃষক দলের সভাপতি, পুরান না নতুন জিজ্ঞাসা সম্রাট, গিটার, মহিদুল গিটার, পিছনে যারা আছে সবাই ছাত্র দল যুব দল ঘরের নেতা। ওয়ার্কার্স পার্টি বিএনপি কেউ নাই। নাম বললাম না, এই যে যারা আছে যুব দল, যারা যুব দল ছাত্র দল আছে, আমি অনেকেরই নাম বলতে পারলাম না। নঈম আনসারী সাহেব আসেন নাই, গাজী আহসান হাবিব আছে না, এগুলো আছে, অনেকেই আছে। আপনারা দেখেন গাজী আহসান হাবিব। আমরা কি পুরান ওয়ার্কার্স পার্টি বিএনপি? এটা আপনারা প্রুফ করেন। আর ওনাদের সাথে এইরকম কয়েকজন আছে। তারপরেও আমরা বলি, আমরা এগুলো সমালোচনা করতে চাই না। আমরা বলি আসেন, সকলের শুভবুদ্ধির উদয় হোক, আগামী দিনে নির্বাচন হবে, সকলে মিলে আমরা একসাথে রাজনীতি করবো। আলী নওয়াজ মাহমুদ খোয়েম সাহেবের কথা তাই যে আমরা সকলে মিলে একসাথে রাজনীতি করবো। আমরা কোনো বিভেদ করতে চাই না, কারোর সাথে কোনো বিভেদ নাই। যে যত যোগ্যতা আছে নেতা হয়ে আসুক, আমরা ছেড়ে দেব, আমরা নেতাদের পদ ছেড়ে দেবো, আমরা রাজনীতি করবো, কর্মী হয়ে রাজনীতি করবো। তবু বিএনপি কে রাজবাড়িতে ঐক্যবদ্ধ করতে চাই, দেখতে চাই আমরা। ধন্যবাদ সবাইকে। এবার আমাদের রাজবাড়ী জেলা বসে বলবো নাকি? আমরা আপনারা সকলেই রাজবাড়ি দীর্ঘদিন ধরে আমরা এখানে বসবাস করি, আপনারা সকলেই জানেন। আমাদের আপনাদের কাছে কোনো জিনিস মানে ভিন্নভাবে উপস্থাপন করে আমরা ফায়দা লোটার চেষ্টা করলে আপনারা সেটা বুঝবেন। আমরা সত্য উদ্ঘাটন করব। আপনারা জানেন যে গত 31 তারিখে গলন্দর পরে আমাদের বিএনপির মধ্যে একটি অংশ, যারা আমাদের নেতা আলী নওয়াজ মাহমুদ খোয়েম সম্পর্কে বিকৃত, রুচিহীন, অশ্রাব্য সাংবাদিক সম্মেলন করেছেন, কথা বলে আমরা এর তীব্র নিন্দা জানাই। এবং কারা করেছে তাদেরকে আপনারা জানেন। তারা বাগড়ম্বর করেছেন, তারা খাঁটি বিএনপি, তারা একেবারে কি বলবো যে ধোয়া তুলসীর পাতা, তাদের কোন বিএনপি করার ক্ষেত্রে কোন ঘাটতি নাই। আমি স্পেসিফিক এই যারা সংবাদ সম্মেলনে আলী নওয়াজ মাহমুদ খোয়েমের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য রেখেছেন তাদের সম্পর্কে আমি কিছু স্পেসিফিক কথা বলতে চাই। আমি প্রথমেই অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু, যিনি বর্তমানে আহ্বায়ক আছেন, ওনার সম্পর্কে বলতে চাই। 2019 সালের 25শে নভেম্বর দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আমাদের মহাসচিব অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু আহ্বায়ক এবং আমাকে সদস্য করে 47 সদস্য বিশিষ্ট একটি কমিটি প্রদান করেছিল।
আমাদেরকে শর্ত দিয়ে দেওয়া হয়েছিল 3 মাসের মধ্যে বিভিন্ন ইউনিটে সভা করে প্রত্যেকটি ইউনিটের আহ্বায়ক কমিটি গঠন করা। কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম এরই মধ্যে আমাদের লিয়াকত আলী বাবু সাহেব পদ বাণিজ্য করা শুরু করলো। আপনারা ভিডিও এবং অডিও ক্লিপ বের করলে পরে আপনারা পাবেন বিভিন্ন ভাবে কিভাবে কার কাছ থেকে কয় টাকা দিচ্ছে, বিকাশের মাধ্যমে অরিজিনালি, এগুলো আপনারা জানেন। ওনার সম্পর্কে আরো একটি কথা বলি। ওনারা খাঁটি বিএনপির কথা বলে। উনি একসময় বলতেন জাসদ, তারপরে এমপিতে যোগ দেন, বিএনপিতে আসেন। পরবর্তীতে এরশাদ যখন অভ্যুত্থান করে ক্ষমতায় আসেন, তখন এই বিএনপির সেই দুঃসময় বেগম খালেদা জিয়া যখন নেতৃত্বে আসেন, সেই সময় তিনি ওবায়দুর রহমানের সাথে জনতা দলে যোগ দিয়ে রাজবাড়ী জেলা জনতা দলের সভাপতি হয়েছেন। এটা আপনারা সকলেই জানেন। পরবর্তীতে আবার সুযোগ সুবিধা খুঁজে তিনি পরবর্তীতে আবার বিএনপিতে আসেন। বিএনপিতে আসার পরে 2001 সালে আলী নওয়াজ মাহমুদ খৈয়াম যখন এমপি হন, তখন দলের সভাপতি ছিলেন আমাদের মরহুম আব্দুল মতিন, আমাদের সাবেক ডিপি রাজবাড়ী সরকারি কলেজের কাজী আব্দুল মতিন সভাপতি ছিলেন। উনি সভাপতি থাকা অবস্থায় উনি ভারতে গিয়েছিলেন চিকিৎসার জন্য। উনি লিয়াকত সাহেব ভাইস প্রেসিডেন্ট ছিলেন, তার উপর দায়িত্ব দিয়ে গিয়েছিলেন। সেই সময় তিনি একজন ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে গোয়ালন্দে একটা কমিটি তিনি বিক্রি করে দিয়েছিলেন। গোয়ালন্দে একটা কমিটি করেছিলেন, সেই কমিটি তিনি বিক্রি করে, এটা তার করার কোন এখতিয়ার নাই ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে। এইভাবে তার পদ বাণিজ্যের অভ্যাসটা অনেক আগে থেকে। পরবর্তীতে আমরা দেখেছি তিনি সস্ত্রীক, আমরা যখন এখান থেকে বাড়ি ফিরে যেতাম রাত্রে খোয়েম সাহেবের বাড়ি থেকে, উনি তখন বাজার থেকে ঘুরে সস্ত্রীক এখানে এই বাড়িতে বসে রাত্রে 12টা-1টা পর্যন্ত গোপাল ভাঁড়ের মতো গল্প শুনিয়ে তার বাড়ি থেকে রাতের খাবারটা খেয়ে তারপরে বাড়ি ফিরছিল। তার ছবিও আপনাদের আছে যে তিনি কিছুদিন মানে ওই টাইমে 2018 সালের খোয়েম সাহেব যখন নির্বাচনে জমা দেয়, তখনও তিনি খোয়েম সাহেবের সাথে ছিলেন। 18 সালে তার পিছনে ছিলেন। এবং আরো একটা ব্যাপার আপনাদেরকে বলি, ওনার স্ত্রী যখন অসুস্থ হয়, কিডনির সমস্যা হয়, তখন ওনার বাড়িতে এসেছিলেন খোয়েম সাহেব ওনার প্রোগ্রামে। সেখানে খোয়েম সাহেব তাকে এবং লিয়াকত সাহেব ধরে নিয়ে তাকে গাড়িতে তোলে। খোয়েম সাহেবের সমস্ত কাপড়ে প্রস্তাবে ভিজিয়ে দিয়েছিলেন। তারপরেও নিজের আপনজন মনে করে তিনি নিয়ে তাকে হাসপাতালে পাঠিয়েছিলেন এবং পরবর্তীতে আমাদের সকলের কাছ থেকে সহযোগিতা নিয়ে 2 লক্ষ টাকা তিনি তার ওয়াইফের এই চিকিৎসার জন্য দিয়েছিলেন। এই সমস্ত বিষয়গুলো সব আমরা জানি। কিন্তু খুব অত্যন্ত দুঃখের সাথে বলছি, একটা মানুষ কতখানি অকৃতজ্ঞ হলে, কত বড় মানে খারাপ মানুষ হলে পাবলিকের সম্মুখে আলী নওয়াজ মাহমুদ খৈয়াম সম্পর্কে যে সকল অশ্রাব্য কথাবার্তা বলেছে, এটা খুবই অশালীন এবং দুরভিসন্ধিত। এবং আপনি বলেন যে পরবর্তীতে সে যখন এইরকম কমিটি বাণিজ্য করে, ঢাকায় যে আসলাম সাহেবের সাথে বসে আমি একটা কমিটি দিলাম, তার সাথে একমত হয়ে আমি বললাম রাত্রে সিগনেচার করার জায়গা নেই, আমি যেহেতু মেম্বার সেক্রেটারি ছিলাম, আমি বললাম যে আমার সিগনেচারটা আপনি করে দিয়ে, বলে আপনি স্ক্যান করে দেন। আমি স্ক্যান করে দিলাম। আমার সাথে ছিল আকমর সাহেব ছিল। রাত্রে বলল যে সকালবেলা আমি ঢাকা যাব, যে আমি এটা খামা উপায় সহজের সাথে এই করে আমি এই কমিটি পাস করে। কিন্তু আমরা দেখলাম কি, উনি যে রাত্রে উঠলেন আসলাম সাহেবের আতিথ্য গ্রহণ করে
তার তার তত্ত্বাবধানে একটি স্বনামধন্য হোটেলে উনি এবং ওনার ওয়াইফ উঠলেন, আমরা পরবর্তীতে জেনেছি। এবং মোটা অঙ্কের একটা উপঢৌকন নিয়ে সেই আমার দোয়া যে তার সাথে যে সামঞ্জস্যমূলক কমিটি ওটা ছুটে ফেলেছে, তাদের দোয়া একতরফা একটা কমিটি তারা ওখান থেকে পাশ করিয়ে নিয়ে আসলেন। পাশ করিয়ে নেওয়া মানে কখনো পাশ হয় নাই, আমার কাছে নিয়ে এসে দিলেন যে একটা সিগনেচার। আমি বললাম যে আমি এই সিগনেচার আমি করবো না, আমি ব্যক্তিগতভাবে রাজনৈতিক হলেও আমি একজন শিক্ষক, আমি এই ধরনের এই দল নষ্ট করা এবং দলকে ক্ষতিগ্রস্ত করা কোনো কাজ তারেক সাহেব আমাকে বিশ্বাস রেখে আমাকে এখানে দিয়েছে, এখানে বাণিজ্য করার জন্য। আমি এই কমিটিতে সিগনেচার আমি করব। আমাদের কথা ছিল যে আমরা তৃণমূলের যে নেতৃবৃন্দের মতামত সেটা নিয়ে আমরা কমিটি দেব, কিন্তু সে যে একতরফাভাবে কমিটি। পরবর্তীতে আপনারা জানেন যে আমি সেই কমিটি সিগনেচার করা না করে পরবর্তীতে সে কমিটি দেওয়ার পর আমি আবার আরেকটা আমার আহ্বায়ক যুগ্ম কনভেনার এবং আমরা 30 জন সদস্য একটা কমিটি দেই। তারা ঢাকাতে তদবির করে বিভিন্নভাবে আমার সম্পর্কে নানা মানে ভুল বুঝায় আমাকে পদ থেকে আমার পদ স্থগিত করে আমাকে সাধারণ সদস্য পদ দেন। এবং 1 নম্বর জয়েন্ট কনভেনার যে অ্যাডভোকেট লিয়াকত আলী কামরুল অ্যাডভোকেট কামরুল, তাকে আমার দায়িত্ব। লিয়াকত আলী সম্পর্কে মানে আমি বলবো যে উনি আসলে যে সকল মিথ্যা কথা বলছেন যে উনি 47টা মিটিং করেছেন। আমরা 30 জন সদস্য আলিনাজ মোহাম্মদ ফহিমের অনুসারী। আমরা মজিদ বিশ্বাস বলছে যে আমরা বারবার বলছি মিটিং দেয়, ঘরে বসে প্রত্যেকটা জায়গায় যায় পকেট কমিটি করে তারা বিভিন্ন ইউনিট কমিটি করছেন। এবং তৎকালীন বিশেষ করে 5ই আগস্টের পূর্বে যে আওয়ামী লীগের এখানকার এমপি 2 জন এমপি তাদের সহযোগিতা এবং পুলিশের সহযোগিতায় তারা বিভিন্ন জায়গায় ঘরের মধ্যে বসে তারা পকেট কমিটি করে বিভিন্ন ইউনিট কমিটি করছে, সম্মেলন করছে নাম মাত্র। এই ধরনের অপকর্মের সাথে তারা যুক্ত। মানে এক কথা বলা যায় যে তৎকালীন 2 এমপি এবং আওয়ামী লীগের সহযোগিতায় তারা রাজবাড়িতে তাদের দলীয় কর্মকাণ্ড পরিচালনা করছে। এটা আলী নওয়াজ মাহমুদ খৈয়মকে ঠেকানোর, আলী নওয়াজ মাহমুদ খৈয়মকে এখানে যাতে সে সুষ্ঠুভাবে রাজনীতি করতে না পারে, যে আওয়ামী লীগের দালাল সেজে তারা এইসব কাজ করছে। এখন আমি অ্যাডভোকেট কামরুল আলমের সম্পর্কে কিছু কথা বলতে চাই। উনি যেভাবে কথা বলেন আমার তো খুব লজ্জা লাগে যে ওনার আয়না দিয়ে ওনার চেহারাটা দেখা দরকার। আমরা একই এলাকার মানুষ, আমরা সমসাময়িক। রাজনৈতিক ভাবে কার কি অবস্থান উনি কি করতেন? উনি যে খৈয়মকে বলেন ওয়ার্কার্স আওয়ামী লীগ, উনি কি করতেন আগে? বিএনপি তো আপনারা জানেন যে একটা মাল্টিন্যাশনাল মানে একটা গণতান্ত্রিক দল। সেই দলে এটা সৃষ্টি হয়েছে 1981 সালে। সেই দলে বিভিন্ন যে 1978 সালে সেই দলে বিভিন্ন দল মতের লোকজন প্রেসিডেন্ট জিয়াকে ভালোবেসে এই দলে যোগদান। তার পরবর্তী প্রজন্ম এটা প্রোডাকশন আসছে, হ্যাঁ, যেমন যে আমাদের মৌজিদ যারা আছে এরা এটা প্রথম থেকেই ছাত্র দল করা শুরু করছে। কিন্তু যারা সিনিয়র নেতৃবৃন্দ তারা সকলেই জানে, হ্যাঁ, আমাদের বর্তমান স্থায়ী কমিটির সদস্য যারা আছে তারা কে জন্মলগ্ন থেকে কি বিএনপি করেন না। এদের অতীত কেউ ভাষা নেতাতে ছিলেন, কেউ আওয়ামী লীগে ছিলেন, কেউ অন্যান্য পার্টিতে ছিলেন। এখান থেকে বিএনপিতে জিয়াউর রহমানের সাথে ওনার কথা আমি বলতে চাই। উনি রঞ্চিতে ওনার বাড়ি, উনি কোন দল করতেন আগে? উনি তো আমাদের সমসাময়িক নঈম আনসারী, আমাদের সাথে একসাথে কমিউনিস্ট পার্টি। এখন আমি বলি এটা বিএনপি প্রতিষ্ঠার আগে। এখন উনি ওনার সম্পর্কে আমার কথা না বললেই না। আমার যে সাংবাদিক সম্মেলনে আসার সময় আমার এলাকা থেকে বলল যে উনি মসজিদ কমিটির 28 কলোনির মসজিদ কমিটির নেতা ছিলেন। মসজিদ কমিটির টাকা মেলে উনি বাড়ি করছেন। পরবর্তীতে মসজিদের মুসল্লিরা তাকে ধরছেন, তারপরে তার জামা কাপড় ছিঁড়ে ফেলে দিচ্ছেন। এই হচ্ছে একবার কামরুল আলী। গোয়ালন্দ নুরা পাগলের শিষ্য ছিলেন, আপনারা সকলেই জানেন। নুরা পাগল তাকে ভালোবেসে তার নামে 2টা ট্রাক রেখে দিয়েছিল, সেটাও বিক্রি করে খাইছে।
উনি এসব কথা বলতাম না আমি, কিন্তু আমাদের নেতা সম্পর্কে যে অশ্রাব্য অশ্লীল ভাষা কথাবার্তা বলতে বাধ্য হচ্ছে এখন ব্যক্তিগত। 2016 সালে যখন পৌরসভার ইলেকশন হয়, তখন আমাদের ধানের শীষের প্রার্থী ছিল 15 সালে ধানের শীষের প্রার্থী ছিল অর্ণব নেওয়াজ ঋষি, আমাদের বাতিকা। সেই সময় তিনি সিলিমপুর স্কুলে নৌকার ব্যাস পরে মোহাম্মদ আলী চৌধুরীর পক্ষে ইলেকশন করেছিলেন। 2018 সালে যখন আমরা প্রায় এই জেলার 700 ছেলেরা আমরা জেলখানায়, আলিনাজ মাহমুদ মাত্র গুটি কয়েক নেতা নিয়ে এখানে নির্বাচনে পরিচালনা করেছেন, তখন তিনি কি করেছেন, আওয়ামী লীগের যোগ দিয়ে সিলিমপুর স্কুলে যোগ দিয়ে কাজী কেরামতের সাথে একসাথে তিনি মিছিল করছেন, মিটিং করছেন, ভোট চাইছেন। এই হচ্ছে অ্যাডভোকেট কামরুল আলম। উনি বড় বড় কথা বলেন, ওনার সম্পর্কে আমি যদি সারাদিন বলি তাও শেষ হবে না, আর আপনাদের কাছে আমার বলার কিছু নাই। আপনারা রাজবাড়ী শহরের বিজ্ঞ সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনারা প্রত্যেকটি মানুষ, রাজনৈতিক নেতা থেকে শুরু করে প্রত্যেকটি ব্যবসায়ী, প্রত্যেকটি পেশাজীবী মানুষের সম্পর্কে আপনাদের ধারণা আছে। আলী নওয়াজ মাহমুদ খোয়ামকে ছোট করার জন্য আজকে তার সম্পর্কে বিকৃত আলোচনা করে তাকে বিতর্কিত করার জন্য এই সমস্ত ষড়যন্ত্র। এখন আমি অ্যাডভোকেট আসলাম সম্পর্কে বলি। উনিও সেদিন সাংবাদিক সম্মেলনে ছিলেন। এই অ্যাডভোকেট আসলামকে 2000 সালের আগে আমি চিনতাম। উনি কবে কোন দল করতেন তাও আমি জানি না। এখানকার কেউ বলতে পারবেন না যে উনি ছাত্র দল করতেন। রাজবাড়ির কেউ বলতে পারবেন না যে উনি ছাত্র দল করতেন। আমি ঢাকায়, আমরা তখন আলিনাজ খোয়াম এবং আমি যখন যোগ দিতে যাই, তখন দেখলাম যে উনি ওই খিচুড়ির প্যাকেট বিতরণ করতেন। তার পরবর্তীতে দেখলাম যে উনি আলিনাজ মাহমুদ খোয়ামের পিএস হয়েছে, পিএস হলেন। তারপরে পিএস দের দিয়ে কি করায় আপনারা সকলেই জানেন। খোয়াম সাহেব বলে যে আমি তার দিয়ে এইসব করাইছি, আর আমরাই তো দেখছি। পিএসদের দিয়ে কি করায় একজন মনিব বা নেতা, তা তো আপনারা জানেন। বাজার থেকে শুরু করে সবকিছুই করা। তা সেই লোক 2007 সালে যখন 111 হল, তখন ইতিমধ্যে তার ভাই শামসুল হক যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালের প্রধান সমন্বয়ক, বাংলাদেশে যত ফাঁসি হয়েছে বিএনপি জামাতের নেতাদের, ঢাকা চৌধুরী সহ, সেই ফাঁসি দেওয়ার অন্যতম কারিগর হচ্ছে এই শামসুল হক। এই শামসুল হক ডাক্তার আবুল হোসেন কলেজের সভাপতি হয়েছিলেন। যেদিন ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে তার পরের দিনই ছাত্ররা যে ওই কলেজে যায়, তাকে 2 ঘন্টার মধ্যে তাকে রিজাইন দেওয়া হয়েছে। এই শামসুল যাদের ব্রোকারি করে ওখানে তিনি অর্থ বানাইছেন, এবং 111-এর সময় মেজর জাকির ছিলেন টাস্ক ফোর্সের ঢাকায়। মেজর জাকিরের সাথে তিনি সখ্যতা করে তুলে আলী নওয়াজ মাহমুদ খোয়াম সম্পর্কে তার বিরুদ্ধে একটা মামলা করে মেজর জাকিরের দিয়ে আলী নওয়াজ মাহমুদ খোয়ামকে জেলে প্রেরণ করেছিলেন। এটা আপনাদের কারো অজানা নাই। এবং এই মেজর জাকিরের ব্রোকার হিসাবে তিনি তখন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এরকম মানুষকে ফাঁসিয়ে এরকম ইনকাম করতেন। বলতে হচ্ছে আজকে, তো এসব কথা বলার আমার ইচ্ছা ছিল না। আপনারা বলতে পারেন যে আপনি একজন শিক্ষিত মানুষের এসব কথা কেন বলেন, কিন্তু যখন আমাদের নেতার চরিত্র হনন করে, এবং কারা একজন ভালো মানুষ, একজন সৎ মানুষ যদি একটা কথা বলে সেগুলো একটা হয়, কিন্তু এই ধরনের দুর্বৃত্ত, যারা দুর্বৃত্তায়নে ব্যস্ত, সেই সমস্ত মানুষ পরবর্তীতে খোয়াম সাহেবের বিরুদ্ধে সেটা প্রমাণিত হয় না, এবং মেজর জাকিরের চাকরি থেকে অব্যাহতি হয় না, বরখাস্ত হয়ে যায়, খোয়াম সাহেব ছাড়া হয়ে যাবে। এই হচ্ছে অ্যাডভোকেট আসলাম। এবং তিনি এখন যে কাজটি করতেছে, এটা বলি আমি সর্বশেষ, গত 2-3 মাস আগেও, 4 মাস আগেও কৃষক দলের সভাপতি সেক্রেটারি তাকে ফোন করে পাননি। তিনি কৃষক দলের ভাইস প্রেসিডেন্ট, তার ফোনে রিসিভ করেন নাই। আচ্ছা,
তার পরবর্তীতে আমার সাথে ব্যক্তিগতভাবে একদিন কথা হয়েছে। বর্তমানে তারা লুটপাট এবং চাঁদাবাজি। আলীনাজ মাহমুদ খোয়েম সাহেব সম্পর্কে আপনাদের ধারণা আছে। আলীনাজ মাহমুদ খোয়েম বা তার অনুসারীরা কোথাও লুটপাট বা চাঁদাবাজিতে লিপ্ত না, বরঞ্চ ওনাদের লোকজন বিভিন্ন দোকানে তালা দেওয়া, বিভিন্ন জায়গায় যে আওয়ামী লীগের মস্তান সন্ত্রাসীদের দলে যোগদান করানো, এইসব নিয়েই ওনারা ব্যস্ত আছে। এটা আলীনাজ মাহমুদ খোয়েমের কোন অনুসারী এই সমস্ত কাজে ব্যস্ত না, এবং আমরা বরঞ্চ প্রত্যেকটি জায়গায় যে আমরা আমাদের নেতৃবৃন্দ এখানে আছেন, আমরা সংহতি সভা করেছি, সমস্ত জায়গায় মানুষকে বলেছি কোন ধরনের কেউ যদি কোনো অন্যায় অত্যাচার নিপীড়ন, সে হিন্দু সম্প্রদায় হোক বা ব্যবসায়ী হোক, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব সাংগঠনিকভাবে। এই কথা আমরা সমস্ত জেলাতে আমরা এই মেসেজ দিয়ে দিয়েছি। আমরা এই মুহূর্তে আপনারা জানেন যে এই মুহূর্তে আমাদের জেলা বিভাগের সাংগঠনিক কমিটির সভাপতি উনি ওনার পদ স্থগিত করা হয়েছে, আপনারা সকলেই জানেন। এ ব্যাপারে কেন্দ্র ডিসিশন নেবে। এখন ভারপ্রাপ্ত আছেন আমাদের মাসিকুর রহমান সাহেব। হ্যাঁ, আমরা এ ব্যাপারে যেহেতু এটা সেন্ট্রালের ব্যাপার, সেন্ট্রাল এ ব্যাপারে ব্যবস্থা নেবে। এ ব্যাপারে আমরা আমাদের কোনো মন্তব্য নাই। এটা যেহেতু কেন্দ্র অবহিত, তারা অলরেডি এই ব্যাপারটা নিয়ে তারা ডিল করতেছেন এবং এটা তাদের ব্যাপার, এটা আমাদের কোনো। পরে এটা প্রতিদিনে নিয়েছেন মৌখিক নাকি লিখিত আমি জানি না। হ্যাঁ, এটা কারণ হলো উনি যখন দেখছেন বিএনপি ক্ষমতায় আসতে পারলেন না, জানুয়ারি 6 নির্বাচনী ক্ষমতায় আসতে পারলেন, ওনারা ভাবছিলেন যে এবার বোধ হয় বিএনপি ক্ষমতায় চলে আসবে। যখন দেখলেন যে বিএনপি ক্ষমতা আসার সম্ভাবনা নয়, উনি পদ থেকে স্থগিত করে দিলেন। 5 তারিখের পরেই উনি বুঝতে পারছেন যে আবার বোধ হয় সামথিং হ্যাপেনিং। তখন উনি মনে করলেন যে এইবার বোধ হয় কিছু মৌকা মারা যাবে। এরা তো এই কাজই করে, এদের কাজগুলি এই সুবিধাবাদী বলছে। আপনারা জানেন যে দুলাল ভাই বলেছেন যে ওনারা তো আওয়ামী বিএনপি রাজনৈতিক প্রচলন আছে। আপনারাই বলেন ওনাদের কোন প্রোগ্রামে গুলি হয়েছে কিনা, হামলা হয়েছে কিনা, কেন হলো না? ওনারা যদি বিএনপি করেন, পুলিশে ওনাদের কয়জন নেতা কর্মীকে অ্যারেস্ট করেছেন, কয়জনকে নামে মামলা দিচ্ছেন, এটা আপনারা ভালো জানেন। এটা আমাদের মুখের কথা, এটা বাস্তব। আপনারাই জানেন, আপনারা জানেন। ওনাদেরকে এটা হয় না। ওনারা তো বিএনপির পারপাস সার্ভ করেন না। ওনারা ওনাদের ব্যক্তিগত পারপাস সার্ভ করার জন্য কখনো আওয়ামী লীগকে ব্যবহার করেন, কখনো বড় ভাইকে ব্যবহার করেন, কখনো পুলিশকে ব্যবহার করেন। এটা তো বাস্তব কথা, এটা মিথ্যা কথা না। এটা জনগণকে জিজ্ঞাসা করেন। জনগণ প্রত্যেকটা ইউনিয়নের কয়টা মামলা হয়েছে বিএনপি কয়জনের নামে মামলা হয়েছে বলে? 18 সালে আমরা জেল খাটলাম। 18 সালে আমাদের নেতা কর্মীরা ঘরে থাকতে পারলো না। ওনারা বিএনপি করলে তো ওনারা যে একটা আহত হইতে পারতেন, ওনারা আসেন না। ওনারা যদি বিএনপি করতো তাহলে তোমাদের মাঠে দেখা যায়, কখনোই দেখা যায় না। এবার আপনার দেখছেন, আপনিই বললেন যে গুলি করলো পিছন থেকে, মিছিলে বাধা দিল, টিয়ার সেল মারলো, রাবার বুলেট মারলো, তো ওনাদের গায়ে কয়টা লেগেছে? আচ্ছা আপনারা বলেন, আমরা বলতে চাই না। ওনারা দুর্বৃত্তায়নের রাজনীতি করেন, ওনারা দুর্বৃত্তায়নের রাজনীতি করেন, এটা বাস্তব কথা। এটা আপনারা দেখেছেন, এটা আমাদের মুখের কথা। আপনারা বলেন আমাদের কথা মিথ্যা হলে আপনারা করেন, প্রতিবাদ করেন যে না ওনারাও তো করছে। বলেন, একটা বলেন। সেটা হচ্ছে জেলা বিএনপি একটা অ্যাডহক কমিটি, আহ্বায়ক কমিটি। এই জেলা বিএনপি এখনো পূর্ণাঙ্গ কোনো কমিটি। ওনারা বলে যে ওনাদের কোনো এখতিয়ার নাই। একজন সদস্যের যেরকম এখতিয়ার আছে, একজন আহ্বায়কের সেরকম এখতিয়ার আছে। আমাদের কোনো পূর্ণাঙ্গ কমিটি নেই, আমাদের কমিটি ডিজলভও করে। আমাদের ভিতরে ভিন্ন মত আছে। আমরা বারবার বলছি যে আসেন আপনাদের সাথে আমরা একসাথে প্রোগ্রাম করি। আপনারা পদ পদবি নিয়ে যা কাউন্সিল করছেন, ঘরে বসে বিভিন্নভাবে পকেট কমিটি করে সব আমরা মেনে নিই। তবু আমরা বিএনপির এই দুঃসময়ে আসেন, আমরা একসাথে প্রোগ্রাম করি। বারবার বলছি আলীনাজ মাহমুদ বললেন, আমরা সেগুলো আহ্বান জানাইছি। আমরা 30 জন সদস্য, আমাদের সাথে 4 জন যুগ্ম আহ্বায়ক আছে, আমাদের সাথে সদস্য আছে, তাদের হলো 13 জন। আমরা জেলা বিএনপি লিখতে পারবো না কেন? জেলা বিএনপি কেন আমরা লিখতে পারবো না? আমরা জেলা শুধু আহ্বায়ক আর সদস্য সচিব থাকলে যুগ্ম আহ্বায়ক আছে, সম্পাদক আছে। আমাদের ভিতরে দ্বিমত আছে, ভিন্নতা আছে। আমাদের
বাবা এক, কিন্তু ভাই তো ভাইতে ভিন্নতা থাকতে পারে। হ্যাঁ, আমরা সে ব্যাপারে আমরা কেন্দ্রকে বলছি, এগুলো আপনারা সমাধান করেন। আমরা পরিশেষে আপনাদেরকে বলি যে আমরা এখনো বলি, আপনাদের মাধ্যমে আমরা বলি, আপনাদের মাধ্যমে আমরা বলি যে আসেন, আপনাদের সবকিছু মেনে নিয়ে আমরা ঐক্যবদ্ধ করবো। দুলাল ভাই আমার আমি বলি ওয়ার্কার্স বিএনপি মানে কি? ওএম সাহেব, তাই না? জি ওএম সাহেবকে আনছে কি? আমি বলি ওএম সাহেব এই দলে আসছে, কে আসছে আনছে? বেগম খালেদা জিয়া 25 বছর আগে, 25 বছর আগে বেগম খালেদা জিয়া বিএনপির, আমি তো আগেই ক্লিয়ার করছি যে বিএনপি কিন্তু একেবারে সব এই ছাত্র দলের প্রোডাক্ট তা না। আমি একটু বলি, আমি রাজবাড়ী জেলা বিএনপি যুক্ত হব। আপনার প্রশ্নটা ছিল এই যে ওয়ার্কার্স বিএনপি। আচ্ছা, আপনি আমাকে বলুন তো, যে প্রশ্নটা করছেন বাংলাদেশে ওয়ার্কার্স বিএনপি নামে কোন সংগঠন আছে? না না, মানে আপনারা ওয়ার্কার্স পার্টিকে প্রতিষ্ঠিত করার জন্যই এটা করতেছেন, এটা হলো তাদের বক্তব্য, তারা সাংবাদিক সম্মেলনে এটা ঠিক আছে, আমাকে ক্লিয়ার করেন সেটা। যেহেতু বলছেন আপনি ওয়ার্কার্স বিএনপি, তার মানে আমার জানতে হবে যে বাংলাদেশে ওয়ার্কার্স বিএনপি কোন সংগঠন আছে কিনা। সঠিক। তো আপনি বলছেন যেহেতু নেই, এখন আপনার দ্বিতীয় বক্তব্য হচ্ছে যে আমাদের ওয়ার্কার্স পার্টিকে ডেভেলপ করার জন্য। সঠিক। আসলে দেখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা বিশাল সংগঠন রাজবাড়ী জেলা।